কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথের কাছে যেতে ইচ্ছে করে বটে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের গল্পও একটা আবশ্যিক ব্যাপার। আজ ছুটির দিনটা সকাল থেকেই মনে হচ্ছিল হয়তোবা বৃষ্টি হবে। আকাশ মেঘলা, রোদ্দুরের তেমন তেজ নেই। দুপুরের পরেই কালো মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো। এমন সময় বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। বিশেষ করে কলকাতায় বৃষ্টি মোটেই একটা উপভোগ্য জিনিস নয়। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগে হয়তো তারানাথের বাড়িতে পৌঁছতে পারবো না, কিন্তু মঠ লেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ের সিগারেটের দোকান থেকে তারানাথের জন্যে এক প্যাকেট পাসিংশো নিচ্ছি, এমন সময় পেছন থেকে কে বলে উঠল, আরে এই যে তুমিও এসে পড়েছো দেখছি। তাকিয়ে দেখি কিশোরী। সে একগাল হেসে বলল, যাই বলো ভাই, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে, একেবারে নেশা ধরিয়ে দিয়েছে, কি বলো? আরে তুমি তো তারানাথের গল্প বিশ্বাস করো না, তাহলে আসো কেন? কে বললে বিশ্বাস করি না? গল্পের মধ্যে কেবল বাগড়া দাও, আজে বাজে প্রশ্ন করো। আরে ভায়া, ওসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য। চটে গেলে ওর ভালো ভালো গল্পগুলো বেরিয়ে আসে। চলো চলো, আর দেরি নয়। আর ওই দেখো জল এসে পড়লো বলে। প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকবার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারাদিনের গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পিছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি, সেদিকে অবশ্য দেখবার কিছুই নেই। হাত তিনেক তফাতেই ঠেলে উঠেছে পাশের বাড়ির দেয়াল। তবুও তারানাথ দেখলাম বিভোর হয়ে বাইরে তাকিয়ে রয়েছে। আমাদের পায়ের শব্দে সে পিছন ফিরে বলল, এই যে তোমরা এসে পড়েছো দেখছি। আরে এসো এসো, বসো বসো। ভাবছিলাম তোমরা হয়তো এসে পড়বে। সবাই মিলে সেই নড়বড়ে তক্ত বসে বসলাম। কিশোরী আমার হাত থেকে নিয়ে সিগারেটের প্যাকেট তারানাথের সামনে রাখল। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, খুব ছোটবেলার কথা মনে পড়ছিল জানো। এরকম মেঘ করে এলে গ্রামের সব ছেলে মেয়ে মিলে দৌড়তাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গেই ঢিপঢাপ আম পড়তে শুরু করতো। আম কুড়োতে কুড়োতে আসতো বৃষ্টি। এক কোঁচড় আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। এই আজকের মতোই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তো। সোদা মাটির গন্ধ উঠত চারদিক থেকে। বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম জড়িয়ে খাওয়া, আর কিছুই না, শুধুই কাঁচা আম। তাই যেন কি মধুরই না লাগতো। না, সেসব দিন আর ফিরবে না। কিশোরী বলল, ঠাকুরমশাই, আপনার পুরনো অভিজ্ঞতা থেকে আজ একটা গল্প বলুন না, শোনা যাক। আরে বলবো বলবো, আগে একটু চা হোক। তারানাথ উঠে ভিতরে গিয়ে চায়ের কথা বলে এলো। তারপর তক্ত বসে জমিয়ে বসে বলল, কলকাতার বর্ষার রূপ তোমরা দেখতে পাও না। আমরা গ্রামের ছেলে, বুঝলে। খাল বিল ভাসিয়ে এক নাগাড়ে 3-4 দিন বাদলা হওয়ার পর কখনো গামছা দিয়ে কই মাছ ধরতে বেরিয়েছ? আমরা যেতাম। তারপর বাড়ি ফিরে এক বাটি নুন নিয়ে বসে সারা গা থেকে জোঁক ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন,
বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্যে। আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে ইচ্ছে করছে গো। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বুঝলে? তবু মোটের ওপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসবো পৃথিবীতে। আবার আম কুড়োতে যাব, খেলা করব মায়ের কোলে, সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হয়ে উঠব। বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে ছায়া। মনে হচ্ছে যেন আমরা তিনটি প্রাণী ছাড়া জগতে আর কেউ কোথাও নেই। ঠিক এই সময়েই ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই? বেশ বেশ, আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। পাশিংশ ধরিয়ে তারানাথ গল্প শুরু করল। তোমরা তো জানো আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50 খানা পাত পড়ত। আপন কাকা জ্যাঠারা তো ছিলেন, বাবার এক দূর সম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ওই ক্লাস 3 কি 4 অবধি পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পেছনে জমি কুপিয়ে লাউ কুমড়ো চারা বসাচ্ছেন, নয়তো কুড়ুল নিয়ে সংসারের জ্বালানি কাঠ চিরে দিচ্ছেন। তার অবসর সময় বলে কিছুই ছিল না, সব সময় কিছু না কিছু করছেন। সবাই রাঙা কাকাকে ভালোবাসতো তার মধুর ব্যবহারের জন্য। তা আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে পাত্রের বড় চাকুরে বা ব্যবসায়ী হওয়ার দরকার ছিল না, যা হোক খাবারের সংস্থান থাকলেই চলতো। তাছাড়া বাবা কাকারা বোধহয় কয়েক বিঘে জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিলেন। তার ফসলে দুটি প্রাণীর না চলার কথা নয়। তার রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না চরিত্রে, সবার কাজ আগ বাড়িয়ে করে দিচ্ছেন, সর্বদা হাসি মুখ, উঁচু গলায় কথা বলতে জানেন না। তাই এমন মানুষকে কে না ভালোবাসবে বলো? বাংলা বিহারের একেবারে প্রান্তে একটা ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়া গায়ে সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সবচাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরজাবালাকে। বিরজা তখন খুবই ছোট, বছর 5-6 বয়স হবে। সেও কাকিমার বিষম ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গে দুপুরবেলা শুয়ে গল্প শোনে। সারাদিন কাকিমার আঁচল ধরে পিছন পেছন ঘোরে। কাকিমা বলতেন, বিরজা আর জন্মে আমার মেয়ে ছিল। তাই এর বছর 2-3 পর থেকে বিরজাকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরজার মধ্যে
যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারো মনে আসেনি কোনোদিন, আসবার কথাও নয়। পাড়া গাঁয়ের নিতান্তই স্বাভাবিক আর 5টা মেয়ের মতোই তার চালচলন। কিন্তু বিরাজের 8-9 বছর বয়সের একটা ঘটনায় আমাদের মনে খটকা লাগে। প্রথমটা অবশ্যই ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারেরই নানা রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। বিরাজ আমার ছোট কাকার মেয়ে, তাই একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছেন। বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পুজো আরম্ভ করার আগে বিরাজ একবার বললে, মা, আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দিবি মা? বকিস নি তো, যা ওঠ এখান থেকে। বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো, পুজোর সময় বুঝি এমন বলে? ধমকে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পুজো হয়ে যাওয়ার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠেছেন, তখন বিরাজ আবার বললে, হ্যাঁ মা, দেবে তো বিকেলে তালের বড়া করে? সে দেখা যাবে এখন, যা, মেয়েদের এখন খাই খাই করতে নেই বাবা। ঠাকুরঘর ছেড়ে আসার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গিলাসের জল আজ বদলে দিতে ভুলে গিয়েছেন। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলাবার জন্য গিলাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন। এ কি, জল কই? গিলাসটা ভর্তি তালের বড়া, সদ্য ভাজা, তখনও গরম রয়েছে। তাই এই নিয়ে সেদিন খুব হই হই হয়েছিল, হবারই কথা বটে। বন্ধ ঠাকুরঘর, কাকিমা সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকেছেন ঘরে। সেই বন্ধ ঘরে গিলাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বললে বিরাজি হয়তো আগে থেকে গিলাসে বড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে। কিন্তু সে যুক্তিও পুরোপুরি খাটে না। প্রথমত, অত সকালে তাকে তালের বড়া ভেজে দেবে কে? দ্বিতীয়ত, ঠাকুরের আসনে হাত দেওয়ার সাহস তার নেই। সে যুগে এসব মানামানি খুব ছিল, জানো তো। সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। তাই এর মাসখানেক বাদে হলো আর এক কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না করল, ও মা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। এখন শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে, আলু ভাতে এমন কি একটা জিনিস যার জন্য বায়না করতে হবে? কিন্তু তখনকার দিনে পাড়া গাঁয়ে আলু রীতিমতো দুষ্প্রাপ্য তরকারি হিসাবে গণ্য ছিল। লোকের বাড়িতে সবসময় মজুদ থাকতো না, অনেকে খেতও না। হাটের দিনে কেউ কেউ শখ করে কিনে আনতো। কাকিমা বললেন, এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে। ওবেলা হাট থেকে রামু এনে দেবে এখন, রাত্রি রেখেও। মায়ের বকুনির ভয়ে বিরাজ চুপ করে গেল। কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, বাপ্পা, এতক্ষণে একটু সময় পাওয়া গেল, ভাত নামিয়ে ফ্যান গালতে দিয়ে এলাম। আচ্ছা ছোটদি, ভাতে আজ তো আলু সিদ্ধ কে দিয়েছে বলতে পারো? কে খাবে? আলু সিদ্ধ ভাতে? কই, আমি তো দিইনি। সে কি, তাহলে কে দিল?
হাত দিয়ে ভাত নাড়ছি, দেখি ভাতের মধ্যে কিচ কিচ করছে আলু। তা 10-12টা তো হবেই। আবার হইচই হলো। এবারেও কর্তারা অনেক যুক্তি সহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের মধ্যে সেই ধাঁধা কারোরই ঘুচল না। বাড়িতে আলু ছিল না, হাট 2 মাইল দূরে। মেয়েটা আলু পাবে কোথায় যে ভাতের হাঁড়িতে ফেলবে? এর পরের ঘটনারও কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না। সবারই মনে হলো বিরাজের একটা কিছু অপ্রাকৃত ক্ষমতা আছে বটে। ছোট কাকা বৈষয়িক কি কাজে সদরে গিয়েছিলেন। তা 2-3 দিন উকিলের বাড়ি থেকে কাজ সেরে ফিরবেন। কাকা সদরে যাওয়ার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গিয়েও বৃষ্টি চলল রাত প্রায় 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাস দিতে লাগলো। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। তা বিরাজ সে রাত্রিরে শুয়েছিল রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রিরে, তখন বোধহয় 1টা কি 1:30টা হবে। রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা থেকে নেমে যাচ্ছে। তা কাকিমা অবাক হয়ে বললেন, এই বিরাজ, কোথায় যাচ্ছিস? বিরাজ প্রথমটা উত্তর দিল না। মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পিছন থেকে ধরলেন। এই, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কি হয়েছে বল। বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। কাকিমা জোরে ঝাঁকুনি দিলেন। সেইভাবে শক্ত হয়ে তাকিয়ে থেকে বিরাজ বলল, দরজা খুলে দাও মা, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে এলো। সবাই এর একই প্রশ্ন, কি হয়েছে, অমন করছে কেন সে? বিরাজ কেবল বললে, দরজা খুলে দাও, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি? শেষে বাবা বিরক্ত হয়ে বললেন, আচ্ছা বেশ, চল দেখি কেমন তোর বাবা এসেছে। বাবা এলে ডাকতো না? বাইরে দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই। রাত্রি ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজেরও সেই ভাবলেশীন শূন্য দৃষ্টি কেটে গিয়ে সে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎ দেখা গেল বাড়ি থেকে কিছু দূরে আম বাগানের মধ্যে কিসের আলো। কাদের যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, কে কে আসে রে? দাদা, আমি। ছোট কাকার গলায় উত্তর এলো। ছোট কাকাই বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোড়লের বাড়ি আশ্রয় নিয়েছিলেন। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা? এত রাত্রিরে সবাই জেগে কেন? কিছু না, কিছু না, তুই ভিতরে যায়, ভিতরে আয়। এবারে কিন্তু বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনেই নিল। হয়তো পর কয়েক মাস কিছুই না, হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন, যাবেন আমার জেঠতুতো বোনের বিয়ের বাজার করতে। তাকে বিরাজ বললে,
আজ তুমি কোথাও যাবে না। কেন রে? কেন যাব না? না, তুমি যাবে না। থাক না, আজকের দিনটা থেকেই যাও। বিরাজের ব্যাপারটা তো জানো। বাবা অবশ্যই তা সত্ত্বেও বেরোচ্ছিলেন, মা আটকে দিলেন। অগত্যা বাবা থেকে গেলেন। দুদিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল সে ট্রেন বর্ধমান ছাড়িয়ে কি একটা ছোট্ট স্টেশনে ঢোকার মুখেই উল্টে গিয়েছে। বহু লোক হতাহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা ডেকে জিজ্ঞাসা করেছিলেন, আরে এই যে তুই অনেক কথা আগে থেকে বলে দিতে পারিস, কি করে জানতে পাস বলতো? আমি সত্যি কিছু জানি না জেঠু, আমি কিচ্ছু বলি না, আমার মুখ দিয়ে কে যেন এমনি বলে। বাবা আবার জিজ্ঞাসা করলেন, এই, সত্যি কথা বল। বিরাজ চুপ করেছিল। শেষে বাবা এক ধমক লাগাতেই সে কেঁদে ফেলল। বিরাজ কেঁদে ফেলায় বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন, আচ্ছা 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 আচ্ছা, যা 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 যা, এখন কাঁদছিস না। আরে কাঁদছিস কেন? কাঁদার মতো বললাম কি? তাই এর কিছুদিন পরে খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকেই বাবার কাছেই মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন, মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়ে গেছেন। তা কাকিমার ভাগে পড়েছে বসত বাড়ি। ছেলেরা দূরে দূরে নানা জায়গায় কাজকর্ম করে, তারা কোনোদিনই আর দেশে ফিরবে বলে মনে হয় না। এ অবস্থায় মেয়ে জামাইয়ের এখনই গিয়ে বাড়ির দখল নেওয়া উচিত, নইলে বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন। ঠিক হলো, ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে উইলের প্রবেট নেওয়া, খদ্দের জোগাড় করা, বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্যে কাকা কাকিমাকে হয়তো 2-3 মাস সেখানে গিয়ে থাকতে হবে। তা আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থী শ্রাদ্ধ করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। তা যাওয়ার আগে রাঙা কাকিমা বিরজাকে কোলে নিয়ে আদর করে গেলেন। বললেন, লক্ষ্মী হয়ে থাকবি কেমন, আমি কদিন বাদেই চলে আসব, এসে তোকে কত গল্প বলবো। রাঙা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসতো, সে কথা তো আগেই বলেছি। তাদের এই সম্পত্তি পাওয়ার ঘটনায় সবাই খুশি হলো। তা মাস দেড়েক পরে একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জল খাবার খাচ্ছি রোয়াকে বসে। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাত্রিরে রাঙা কাকিমা কখন এসেছে? দেখছি না তো। কই, সে তো আসেনি। কে বললো তোকে? না, কেউ বলেনি, আমি দেখেছি। মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদর করে বললেন, কি হয়েছে মা? রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিলি? কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো, আমার ঘুম ভেঙে গিয়েছিল, দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল। আমার সঙ্গে কথা বললো না কেন জেঠু? তুই স্বপ্ন দেখেছিস? কিন্তু মা বৌমা তো আসেনি। না জেঠু, স্বপ্ন না,
আমি যে পরিষ্কার দেখলাম, কেমন সুন্দর লাল পাড় নতুন শাড়ি পরেছিল, আর কি সুন্দর সিঁদুর দিয়েছে মাথায়। বাবা, চুল সব সিঁদুরে মাখামাখি। বাবা হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গিয়ে বললেন, চুপ চুপ চুপ, কি দেখেছিস ঘুমের ঘরে? বাজে বকিস না, চুপ। বিরাজের কথা কিছুক্ষণের মধ্যেই বাড়ির মধ্যে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন, একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হয়। সবাই ভালো আছে নিশ্চয়ই ঠাকুরের কৃপায়, তবু দেখে এলে ক্ষতি কি? পরদিন বিকেলে মেজু কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরদিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত। শেষ রাত্রিরে ট্রেনে নেমে হেঁটে এসেছেন। চুল উস্কো খুস্কো, পা খালি, গালে কোঁচা কোঁচা দাড়ি, চোখ বসে গিয়েছে গর্তে। বাড়ির দাওয়ায় বসে দু একবার ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, দাদা, আপনার বৌমাকে রেখে এলাম দাদা। মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা, আজ থেকে 1 সপ্তাহ আগে। কয়েকদিন আচ্ছন্নের মতো ছিলেন রাঙা কাকা। একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। আরও শোনা গেল, পুজোয় পরবেন বলে কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়ি কিনে দিয়েছিলেন রাঙা কাকা। শেষ যাত্রার সময় সেইটাই পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কোটো উপুড় করে দিয়েছিল মাথায়। বাংলার সীমান্তে একটা অখ্যাত শহরে ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছাই হয়ে গিয়েছে। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলেই প্রকৃত শোক পেলেন। কিছুদিন সবারই মুখ বিষণ্ণ। বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসে না। কিন্তু সব শোকের তীব্রতাই সময় চলে যাবার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর এটাই নিয়ম। যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করলো। মাঝে মাঝে হাসির শব্দও শোনা যেতে লাগলো। কেবল একেবারে স্তব্ধ হয়ে গেলেন রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটফট করত, সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে, চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই। খাওয়ার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হয়। সংসারের কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই। বাবাই তোড়জোড় করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞাসা করলেন, তাই টাকা দিয়ে কি করতে চাও? রাঙা কাকা চুপ করে রইলেন। চুপ করে থাকলে তো চলে না বিশু, কপালে যা ছিল তা হয়েছে। এর ন্যায্য তো তোমার টাকা, তোমাকেই ব্যবস্থা করতে হবে। রাঙা কাকা মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, টাকা দিয়ে আমি আর কি করবো দাদা? আপনি যা ভালো বুঝেন করুন। আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না। তাহলে আমি বলি কি, এ টাকা তুমি বৌমার নামে কোনো হাসপাতাল বা আশ্রমে দান করো, বৌমার আত্মা তৃপ্তি পাবে। বেশ দাদা, তাই করুন।
সব বিলি ব্যবস্থা হয়ে যাওয়ার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা, তিনি নেই। এমন একটা কিছু ঘটবে সবাই আন্দাজ করেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল, বাবা বোধহয় কাগজে বিজ্ঞাপনও দিয়ে থাকবেন, কিন্তু রাঙা কাকা আর কোনোদিন ফিরে এলেন না। বছর ঘুরে গেল, রাঙা কাকিমা আর রাঙা কাকার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসাবে রয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়েদের মজলিসে প্রায়ই এ প্রসঙ্গ ওঠে। বাড়ির মাঝখানের উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধই পড়ে আছে। এই উঠোনের মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা, কোনোদিন কাকিমাদের মধ্যে কেউ সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। তাই একদিন কিভাবে গল্পে গল্পে কারো আর প্রদীপ দেওয়ার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হতে হঠাৎ মেজো কাকিমা বললেন, ওই যা, তুলসী তলায় আলো দেখানো হয়নি তো। আমার আবার হাত জোড়া, যা তো মা বিরাজ, একটা প্রদীপ জেলে তুলসী তলায় দিয়ে আয়। একটু পরেই বাড়ির উঠোন থেকে বিরাজের গলায় চিৎকার ভেসে এলো, পরপর দুবার। কাকিমারা দৌড়ে গেলেন, বাড়ি থেকে কাকা জ্যাঠারা ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপ পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে উঠোনে। কিরে, কি হয়েছে? অমন চেঁচালি কেন? রাঙা কাকিমাকে দেখলাম, ওইখানটা দাঁড়িয়েছিল। বিরাজ কাঁপা কাঁপা আঙুল তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে বলল। সবাই চুপ। বিরাজ মিথ্যে বলবে না, আর তার বিশেষ অপ্রাকৃত ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবু বাবা একবার বললেন, যা, কি যা তা বলছিস, অন্ধকারে ভুল দেখে থাকবি। না জেঠু, আমি ঠিক দেখেছি, সাদা কাপড় পরা ছিল। ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আবার ঢুকে গেল ঘরে। ঘর থেকে বেরিয়ে এলো? তা কি করে হবে, এই তো তালা বন্ধ রয়েছে। বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দাওয়ায় উঠে দরজার লাগানো তালা টেনে দেখালেন। বুঝিয়ে সুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো। কখনো একবার পরিষ্কার দিনের বেলায় কাকিমা যেন বিরাজকে কি বলছেন মা জিজ্ঞাসা করেছিলেন। কি বলে কিছু বুঝতে পারিস? না জেঠিমা, মুখ নাড়ছে দেখতে পাই, কথা কানে আসে না। তবে একটা জিনিস। কি? কাকিমার খুব কষ্ট বলে মনে হয়। কি করে বুঝলি? কথা তো শুনতে পাস না। মুখ দেখতে পাই যে, খুব ব্যথা পেলে যেমন মুখ হয় সেই রকম। ছোট কাকা গিয়ে কোথা থেকে এক ভূতের রোজা ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার আদৌ শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি। গ্রামে সাধু সন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়ে থাকি। লোক চেনার ক্ষমতা সামান্য হয়েছে। ভূতের রোজা ঘন্টা দিন ধরে উঠোনে নানা বিচিত্র ক্রিয়াকলাপ করল। মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার উপর শ্বেত সর্ষে আর আতপ চাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো, কিন্তু ওই পর্যন্তই। সে দক্ষিণা নিয়ে বিদায় হওয়ার পর সেদিন বিকালে বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানের একদিকে রান্নাঘর,
সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন আর বিরাজ মেঝেতে বসে বিকেলের তরকারির জন্য কুটনো কুটছে। তাই এমন সময় বিরাজ দেখল লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছেন। বিরাজ চেঁচিয়ে উঠল, ও ওই যে কাকিমা যাচ্ছে। মা কাজ ফেলে ছুটে এসে দেখলেন বিরাজ এক দৃষ্টে দালানের দিকে তাকিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ না জেঠিমা? ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে। হাতে হাতে আবার একটা কি জিনিস রয়েছে। ওমা, একটা ডল পুতুল। মা বলা বাহুল্য দালানের দিকে তাকিয়ে কিছুই দেখলেন না। হাতে কি রয়েছে বললি? ডল পুতুল, সেই ছোটবেলায় যেমন তুমি আমাকে কিনে দিয়েছিলে ঠিক তেমনি। ডল পুতুল হাতে কোনো এক মৃতার প্রেতাত্মা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, এ কথা কল্পনা করা কষ্টকর। কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে ঠিকই, নইলে হাতে পুতুল থাকার মতো সূক্ষ্ম ব্যাপার বিরাজের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয়। এরপর ছোট কাকা আর একজন ভালো রোজা আনার প্রস্তাব করেছিলেন, কিন্তু এবার বিরাজ নিজে বারণ করল। না বাবা, গুণী এনো না। কেন রে? রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসতো। মরে গিয়ে কি আমার ক্ষতি করতে চাইবে? হয়তো আমাকে ভুলতে পারেনি বলে আমার কাছে আসে। দিন কাটতে লাগলো। মাস 2-3 হয়তো কিছুই হলো না। আবার একদিন বিরাজ কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র, কালে কালে সবই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়াটাও একটু একটু করে সকলের গা সওয়া হয়ে গেল। প্রথম যৌবনে পা দিয়েই আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। সে গল্প কিছুটা তোমরা জানো। তান্ত্রিক সাধনার দিকে মন গিয়েছিল। প্রকৃত গুরুর সন্ধানে কোথায় কোথায় না ঘুরেছি। মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে উধাও হয়ে যাই। তাই এই সময়ে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ। আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলি ক্ষমতা দান করেছিল। তারপর বরাকর নদীর ধারে শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তিনিও আমাকে বীজ মন্ত্র এবং কতকগুলি শক্তি দান করেন। তারই প্রসাদে জীবনে কখনো বড় কোনো বিপদে পড়তে হয়নি। ডাল ভাত খেয়ে যা হোক করে চালিয়ে দিয়েছি। আমি বড় দরের সাধক হতে পারিনি হে, কয়েকটা সাধারণ সিদ্ধি পেয়েছিলাম মাত্র। তা একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ে তোড়জোড় হচ্ছে। ভালো একটা সম্বন্ধ এসেছে গোয়ারি কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ দাবি দেওয়া কিছু নেই। মেয়ে দেখে তাদের খুব পছন্দ হয়েছে, তাই এখন কেবল দিনক্ষণ ঠিক করবার যা দেরি। আর বিরাজ দেখতেও সত্যিই খুব সুন্দর হয়েছে। মাথায় বেশ লম্বা, ফর্সা ধপধপ করছে গায়ের রং, এক ঢাল কালো কোঁকড়ানো চুল, টানা টানা চোখ। হে, মেয়ের বিয়েতে খরচ না হওয়ারই কথা। তা আমি থাকতে থাকতেই একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মানুষটি ভারী অমায়িক, গোলগাল চেহারা, মুখে সবসময় হাসি লেগে রয়েছে। তা গ্রাম দেশে পাত্রের বাবা সাধারণত একটা দাম্ভিক চালচলন থাকে, তাই এ ভদ্রলোকে সেসব নেই। বেশ হেসে হেসে গল্প করলেন। বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী বলে গায়ে হাত বুলিয়ে দিলেন, আশীর্বাদ করলেন।
10 ভরি সেকেলের পাকা সোনার সুজনি পাতা হার দিয়ে। কথা রইল 1 বছর পর সামনে বৈশাখে বিয়ে হবে। ওদের কি পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়স জোর সংখ্যক বছরে না হলে বিয়ে হয় না। তার সামনের বছর ছেলের বয়স হবে 24। তা আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকেলবেলা চলে গেলেন। তারা সন্ধ্যের ট্রেন ধরবেন। তার সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্যে। তা সেদিনই রাত্রিরে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে দেখতে গেলেন। ছোট কাকিমার পাশেই শুয়েছিল বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন, আর বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কি বলার চেষ্টা করছেন, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করুণ বিধ্বস্ত মুখ রাঙা কাকিমার। বিরাজ কেঁদে ফেলে বললে, কেন কেন বারবার আসছে রাঙা কাকি? কি বলবে? কি কষ্ট তোমার? উত্তরে রাঙা কাকিমা দু হাতে ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেন। সে হাতে ডল পুতুল, কি সুন্দর, ঠিক যেন সত্যকারের একটি বাচ্চা। এই সময় ছোট কাকিমা জেগে উঠতেই রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল। তা পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় ছিল এই, বিরাজের বিয়ে হতে চলেছে। বিয়ের পরেও যদি সে এরকম রাত বিরেতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে। পরে এ নিয়ে মহা অশান্তির সূত্রপাত হতে পারে। আবার কি রোজা ডাকা হবে? আর কি করা যেতে পারে? সবার মতামত রোজা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগলো। প্রেত বিতাড়িনী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়া গেয়ে বুজরুকের দল তার কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই ভালোবাসতাম। তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। তাছাড়া ওই মন্ত্র পাঠ করার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার খুব কষ্ট হয়। সেই যন্ত্রণার মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে মন চাইল না। অবশ্যই একটা কাজ করা যায়। বিরাজকে একটা কবজ করে দিতে পারি। সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছে করলেও ওকে দেখা দিতে পারবে না। যা যা লাগবে জোগাড় করতেও বিশেষ অসুবিধে নেই। বামাবর্ত শঙ্খে চূর্ণ আর 3টে কাকের বাসা আছে এমন নিম গাছের শেকড়ের অংশ চাই। তার সঙ্গে মেশাতে হবে না, তোমাদের কাছে সব বলা বৃথা। বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল। তখন ততটা বুঝতে পারিনি, এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি, চন্দ্রপ্রবল এমন জাতিকারই এটা হতে পারে। হবেই যে এমন কোনো কথা নেই, তবে এর ভেতরে আরো অনেক প্রভাব কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়। ডামরতন্ত্রের নিয়ম অনুযায়ী কবজ করে দিলে জাতক বা জাতিকার এই গুণ সাময়িকভাবে লোপ পায়। আর বিরাজ যে মিথ্যে বলছে না বা এটা ওর মনের কিংবা চোখের ভুল নয়, তা আমি সহজেই বুঝতে পেরেছিলাম। কারণ তোমরা তো জানো, আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ
আমি বুঝতে পেরেছিলাম। দেখতে তো পাই, তবে সব সময় দেখার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়ে বুঝতে পারি। যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়ায় একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বন্ধ ঘরের ভেতর যেমন একটা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম। সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্যই আমি তোমাদের ভাষা দিয়ে ঠিক করে বোঝাতে পারবো না। তা কবচের কথা তুলতেই বাবা বললেন, তুই তুই আবার কি কবচ দিবি? না না, সেসব কাজ নেই। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারেই হিসেবের বাইরে রেখেছিল। অপদার্থ, বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজের কাজ হওয়া সম্ভব নয়, এই ধারণা প্রত্যেকেরই। বললাম, বাবা বোধহয় রাজি হতেন না, কিন্তু ছোট কাকিমা বললেন, আচ্ছা, ও দিক না কবচ, বিশ্বাসেও তো ফল হয়। অনেক কিছু করলো, একবার ওটাও করে দেখি। তা 3-4 দিনের মধ্যে কবচ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম। তাই এরপর মাস 2 সেবার বাড়িতে ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, না, ছেলেটার কিছু বিদ্যে শিখেছে বটে। তা গ্রামাঞ্চলে এসব খবর দ্রুত রটে। আমার দেওয়া কবচের গল্প কিছুদিনের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ল। তা একদিন বাবা এসে বললেন, খোকা, 2জন লোক তোকে ডাকছে, বাড়ির বাইরে বসিয়ে রেখেছি, যা দেখি। বাবা দেখি কেমন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। বাইরের ঘরে এসে দেখি 2জন গেঁয়ো চেহারা লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে। ময়লা ধুতি, ফর্সা জামা, তাতে আবার কাচার সময় বেশি নীল পড়ে গিয়েছে। বললাম, কি চাই আপনাদের? একে আমরা চালতাপোতা থেকে এসেছিলাম। বেশ, কি দরকার? আগে আপনি একজন গুণী লোক, আমাদের ওদিকে আপনার খুব নাম রটে গিয়েছে। আপনি ইচ্ছে হলে সবই করতে পারেন। কি বিপদ, আপনারা কি চান সেটা বলুন। তাদের প্রার্থনা অতি সরল। ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে। আমি কি মামলায় জেতার জন্য তাদের একটা কবচ করে দিতে পারি? এই জন্যে তারা 200 টাকা অবধি খরচ করতে রাজি আছে। তা ধমক ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এইসবে শুরু। এবার দলে দলে লোক আসবে, কয়জনকে তাড়াবো? কাজেই পরদিন শেষ রাত্রিরে পোঁটলা পুঁটলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কবচ আমি এখন অবশ্যই দিই, তবে এ অনেক পরে। ওই সময় আমার প্রথম যৌবন, মনে আশা সিদ্ধ সাধক হব। টাকার জন্যে মামলার কবচ, গরু হারানোর মাদুলি দেওয়া, ওসব ভাবতে পারতাম না। তারপর বিয়ে থা করলাম, সন্তানাদি হলো। সংসারের পেছনে দৈব ওষুধ থেকে বশীকরণ হোম সবই শুরু করলাম। সেই থেকেই পতনের শুরু। 9-10 মাস এদিক সেদিক ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি এলাম। আমাকে দেখে আর কেউ তেমন খুশি না হোক, মা খুশি হলেন। যাক, বিরাজি বিয়ের কথাটা মনে রেখেছিস। তুই না এলে আমার ফাঁকা ফাঁকা লাগে খোকা। অপ্রস্তুত ভাবে একটু হাসলাম। কি আর বলবো, মা কেবল শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে সন্তানকে। অন্য কেউ খুব আত্মীয়তা বোধ না করলে তাদের দোষ দিতে পারি না।
আমিই বা কি দায়িত্ব পালন করেছি বাড়ির লোকেদের প্রতি? ভালোবাসা তো আকাশ থেকে পড়ে না। তা রাত্রিরে খাওয়ার সময় বাবা বললেন, আর তুমি যে কবজ করে দিয়েছিলে বিরজাকে, তাতে খুব ভালো কাজ হয়েছে। তারপর থেকে বিরজা আর ভয় টয় পায়নি। কিছুক্ষণ চুপচাপ খেয়ে বাবা বললেন, এই যে একটা বিদ্যে শিখেছিস, তা এটাও তো বাড়িতে থেকে ব্যবহার করতে পারতিস। টাকার জন্য না হয় না হলো, মানুষের উপকারের জন্যও তো করতে পারিস। বাড়িতে তোর মন বসে না কেন? চুপ করে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনোদিন মন বসবে না। বাবাকে সে কথা বলে লাভ নেই। নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুখুজ্জেদের বড় বাড়ির হলঘরে ডালা বিছানা পেতে শুইয়ে দেওয়া হলো। গোধূলি লগ্নে বিয়ে, রাত 11টার ভেতর বিয়ে থাওয়া, কুশণ্ডিকা সব শেষ। একতলার কোণের ঘরে মেয়েরা বুয়াসর জাগছে। রাত 1:30-2 অবধি বাসর ঘর থেকে হাসি আর গানের শব্দ পেলাম। আস্তে আস্তে বাসরের কোলাহল থেমে এলো। ছেলে মানুষেরা আর কত রাত জাগবে? শরীর খাটাখাটুনি করে ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙলো শেষ রাত্রিরে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন। খোকা, খোকা, ওঠ ওঠ ওঠ। কি হয়েছে বাবা? বিরাজ বিরাজ আবার ওই রকম করছে। সে কি? এমন তো হওয়ার কথা নয়। কি জানি, তুই কবজ দেবার পর তো আর কখনো হয়নি। বাসরও তো সবাই মিলে আমোদ আহ্লাদ করেছে। এরপরে বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল, আর এই একটু আগে চিৎকার করে জেগে উঠেছে। জামাই খুব ভয় পেয়ে গেছেন বাবা, তুই একবার চল। ততক্ষণে আমি নাকে একটা সোদা সোদা গন্ধ, ভ্যাপসা ছাতা ধরা গন্ধ পেতে শুরু করেছি। এবার এসে অবধি এ গন্ধ পাইনি। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, আমার সঙ্গে এসো তো। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন, আরে খোকা, ওদিকে কোথায় যাচ্ছিস? আরে বিরাজ তো নিচে বাসর ঘরে, এসোই না আমার সঙ্গে। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম। দরজা খোলা, সবাই নিচে গিয়েছে বিরাজকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উস্কে দিয়ে দেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, এখানে কি করছিস? ওপর দিকে 3 নম্বর দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণাই ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজকে দেওয়া আমার কবজ। কি এটা এখানে এলো কি করে? সেটা অবশ্যই আমিও পরিষ্কার জানতাম না। তবে বিরাজ যে কবজটা খুলে রেখেছে এবং তার ফলেই এই বিপত্তি তা বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে নিরাপদ জায়গা নিজের ঘরের দেরাজ। বোধহয় হাতে অত বড় একটা কবজ থাকলে স্বামী অবাক হতে পারে বা শ্বশুরবাড়ির লোকজন নানা সন্দেহ করতে পারে। এই ভয়ে বিয়েতে বসার আগে বিরাজ এটা খুলে রেখেছিল। 8-10 মাস নিরুপদ্রবে কাটা এসে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবেন না। লজ্জা করাও অসঙ্গত নয়। কবজটা চৌকো তক্তির মতো বেশ বড়। অত বড় জিনিসটা কারোর না কারোর চোখে পড়তেই পারে। বাবার হাতে কবজটা দিয়ে বললাম, যাও আড়ালে ডেকে পরিয়ে দাও, জামাইয়ের সামনে করার দরকার নেই। জামাই ছেলে মানুষ, যা হোক তাকে বুঝিয়ে দেওয়া কঠিন হলো না। বিরাজকে সাবধান করে দেওয়া হলো আর কখনো যেন সে কবজ না খোলে। বিকেলে মেয়ে বিদায়ের সময় এলো। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। বাইরে খোদা বক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে।
রওনা দেওয়ার সময় সব আয়োজন সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বর বউয়ের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্রাঙ্কে। সেটা বিরাজের ঘরে রয়েছে, যাওয়ার সময় সে নিয়ে যাবে। তা মেয়ে জামাই বিদায় হওয়ার সময় বাড়ির মেয়েরা তো কান্নাকাটি করলেন, এমনকি বাবা আর মেজ কাকা অব্দি দেখলাম বারান্দায় এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছেন। ছোট কাকা তো খুঁজেই পাওয়া গেল না তাকে। আশীর্বাদ করেই তিনি কোথায় গিয়ে লুকিয়ে বসে রয়েছেন। তা আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে। সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে নিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢোকার মুখে চৌকাঠের কাছে থমকে দাঁড়ালেন মা। এগুলো এমন করলে কে? ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল ট্রাঙ্কটা টেনে বার করে ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। মুখে মাখার নতুন পাউডারের কৌটোটা ঢাকনা খোলা অবস্থায় পড়ে, তার থেকে মুঠো মুঠো পাউডার চারদিকে ছড়িয়ে কেউ খেলা করেছে যেন। মা তাড়াতাড়ি ট্রাঙ্কের ভেতরে হাতড়ে দেখলেন, না, জামাইয়ের শালের নিচে গয়নার বাক্স ঠিকই আছে। তাহলে এর মানে কি? চোর হলে গয়নার বাক্সই তার লক্ষ্য হবে। কোনো শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু তত ছোট শিশু তো বাড়িতে নেই। মা আর ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাক্সে ভরে দিয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়ে ছিল তারা অস্ফুট বিস্ময়সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কের লাল রঙের ডালার উপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে। কিন্তু অত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুবই ছোট ছোট হাতের, প্রায় সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাওয়ার পরে এ নিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না। তাই এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশে, শ্মশানে মশানে সিদ্ধপীঠে। প্রকৃত সাধকের দেখা পাওয়ার পিপাসা মনের মধ্যে উদগ্র হয়ে উঠেছে তখন। সারাদিন পথ হাঁটি, সন্ধেবেলা কোনো মন্দিরে কি বাঁধানো গাছের তলায় আশ্রয় নিই। রান্না করে খেতাম না কখনো। হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে নিতাম। কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুবই ভালো কেটেছে জানো। এখন এই বদ্ধতার ভেতর বসে মনে করলে রোমাঞ্চ হয়। মুক্ত আনন্দের পথে পথে বেড়ানো, মাথার উপর খোলা আকাশ, পথেরও কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্যে নয়, বোধহয় ওই পথের নেশাতেই ঘর ছাড়া হয়েছিলাম। তাই এইভাবে ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট শহরে গিয়ে পড়েছি। তা সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কেনার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞাসা করলাম। মুদি বললে, আগে রামপুর বাবুজি। কি বললে? রামপুর? ছোট রামপুর? জি বাবুজি,
কেন বাবু? না না, কিছুই না। মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরেই ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি। এখানেই কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মুখ, কোদাল হাতে রাঙা কাকা বাগানে জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতে রাঙা কাকার সেই কান্না। ছোট রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোতও কম, কিন্তু নদীর দুপাড়ে অনেক দূর অবধি বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারেই রামপুরের শ্মশান। উঁচু নিচু লাল মাটির প্রান্তরের মধ্যে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি একটা চালা ঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছলাম তখন দিনের আলো নিভে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী। কাজেই রাত্রিরে জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে কাটানো আমার অভ্যেস আছে, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। তা ভীমার তীরে বসে চিঁড়ে গুড় দিয়ে রাত্রিরের খাওয়া সেরে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিশ্রীর ওপর ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারে সাদা বালি চকচক করছে চাঁদের আলোয়। অমন দৃশ্য তোমরা দেখনি। শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা বা অমাবস্যা টের পাও না। শহরে জীবন নেই। ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। তার সামনে চালা ঘরটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমোই কেন, এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগোলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছায় না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা। কেবল একদিকে কতগুলো খড়ের আঁটি পড়ে আছে। ভালোই হলো, আমি খড়ের আঁটিগুলো বিছিয়ে একটা গদি মতো করে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়ল লোকটাকে। এতক্ষণ বুঝতে পারিনি ঘরে আর একজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা, খালি গা, আধময়লা ধুতি পরনে, লম্বা চুল, মুখে দাড়ি গোপের জঙ্গল। তা হঠাৎ আলো জ্বলায় মুখের সামনে হাত দিয়ে আড়াল করে আছে। পোড়া কাঠির টুকরোটা ফেলে দিলাম। বিড়ি ধরে গিয়েছিল। গোটা দুই টান দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে আর এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না। সে যেখানে বসে আছে আন্দাজে সেদিকে তাকিয়ে প্রশ্নটা করলাম। প্রথমে খানিকক্ষণ চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা ভাঙা খসখসে গলায় উত্তর এলো, আমি এই শ্মশানে থাকি। মরা পোড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায় সব সময় শ্মশানে থাকে। আমি আন্দাজ করে নিলাম এ তাদেরই একজন। জিজ্ঞাসা করলাম, থাকা মানে কি? কি করো? মরা পোড়াও? না, তাহলে? শুধুই থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। বিড়ি খাবে? না। ভালো মজা। আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহুরে পালিশ করা মানুষের চাইতে
এসব হাটে মাঠে ঘুরে বেড়ানোর চরিত্রদের বেশি পছন্দ। তাই এ দেখছি বাক্য ব্যয় একেবারেই অনিচ্ছুক। লোকটার গলাই বা অমন ফ্যাঁস ফ্যাঁসে ভাঙা ভাঙা কেন? ঠান্ডা লেগেছে নাকি? তাই একটু চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথাবার্তা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা বলাই ভালো। তা ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তা তুমি কতদিন আছো এখানে? সে অনেক দিন হবে। তা অদ্ভুত কিছু দেখোনি বা এমন কোনো ঘটনা যা তোমার মনে লেগে রয়েছে? কেন দেখবো না? এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিন ভুলতে পারবো না। ঘটনা? কি ঘটনা? কিছুক্ষণের স্তব্ধতা, তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সেই মানুষটির গলা ভেসে এলো। অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল। অল্প বয়সের বউ, লাল পেড়ে শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে এসেছিল। নদীর পাড়ে ওই যে রাঙামাটির টিভি মতো উঁচু হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? বাইরে তো চাঁদের আলো, ঠিক ওইখানে লোকটা বসে কাঁদছিল একা। বউকে খুব ভালোবাসতো কিনা। আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। এই ঘটনা যেন বড্ড চেনা লাগছে। তাহলে কি এই লোকটা রাঙা কাকিমার দাহ কার্যের সাক্ষী? কদিনের জন্য এসেছিল তারা। কাজ শেষ করে ফিরে যাওয়ার কথা ছিল। বউয়ের আর ফেরা হলো না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল। পাছে বৃষ্টি পড়ে এই ভয় টোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারার জন্যে। তো এখানেই জন্ম হয়েছিল বউটার, আবার এখানে এসেই মরল। আমার আর কোনো সন্দেহ রইল না, রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে লোকটা। আশ্চর্য যোগাযোগ। আমি জীবনে আজ প্রথম এখানে এলাম, তাও না জেনে, আর সেই লোকটার সঙ্গে আলাপ। বললাম, হ্যাঁ খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই। বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা। লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দও যেন শুনতে পাচ্ছি না। মানুষ এমন চুপ করে বসে থাকতে পারে? লোকটা বলল, মনে রাখবার কারণ আছে। বউটার পেটে বাচ্চা ছিল। কি বলছো তুমি? এই কথা কেউ জানতো না? না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে স্বামীকে বলবে, তার সময় পায়নি। কিন্তু বাঁশ দিয়ে খোঁচানোর সময় ডোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে, পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয়, জানো তো? নইলে দুজনের কারোর মুক্তি হয় না। আহা, বউটার বড় শখ ছিল গো একটা সন্তানের। সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার কি যে যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝি নিজের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরজার কাছে গিয়ে। এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম, এবার লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, সে কি? তুমি বিরজার নাম কি করে জানলে? কে তুমি? কোনো উত্তর নেই। ঘরে স্তব্ধতা। দেশলাই জ্বালালাম, কেউ কোথাও নেই। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরুলে আমি দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তর চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণী কোথাও নেই। কোথায় গেল সে? ঠিক এই সময় এক ঝলক বাতাস ভেসে এলো, একটা সোঁদা গুমো ভ্যাপসা গন্ধ। অচেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম
সব ঘটনাই এক সূত্রে গাঁথা। রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের উপর ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে ডলপুটুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে গোলযোগ আগেই মিটে যেত। রাত ক্রমে গভীর হতে লাগলো। একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়ায় এসে রাঙা কাকিমা এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই সঙ্গে কি আরো একজনের নামে পিণ্ড দেওয়া যাবে? একসঙ্গে করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? কিছু মূল্য ধরে দেবেন। এখন কার নামে হবে? কি গোত্র? পুরোহিতকে রাঙা কাকার নামটা বললাম।